সবাইকে স্বাগত জানাচ্ছি। এছাড়া আজকে এই সাংবাদিক সম্মেলনে আমাদের সঙ্গে আছেন মাননীয় রামপুর জামাতি মহোদয়, আমাদের পার্টির সহসভাপতি। আপনারা এও জানেন যে রাজ্য সদস্য, তিনি প্রথমে আপনাদের কয়েকটি বিষয় বলবেন, এরপর আমি আপনাদের কিছু বলব, সম্বোধিত করবো আপনাদের। আর এরপর প্রশ্ন করবে, আপনারা যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা আমাদের জিজ্ঞাসা করতে পারবেন। এখন রামপদরা আপনাদের কিছু বলবেন। ত্রিপুরা রাজ্যের সমস্ত প্রেস মিডিয়া যারা এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে এখানে তো আজকে আপনাদের সামনে আমরা এসেছি কিছু বিষয় আপনাদের মাধ্যমে রাজ্যের এবং পৃথিবীর বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় আমাদের চিন্তাধারাটাকে সঠিক দিশায় নিয়ে যাওয়ার জন্য। তো ইদানিংকালে রাজ্যে বিশেষ করে 4টি উপনির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন দলের পার্টিসিপেশন আপনারা দেখেছেন। বিভিন্নজন বিভিন্নভাবে এটাকে যার যার বিভিন্ন প্রচার করে দখল করতে চেষ্টা করছে। তো আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা আমাদের সারা পৃথিবীর সবচেয়ে বড় পার্টি হিসেবে যা যা করার আমাদের জয়ের লক্ষ্যে আমরা এগিয়ে চলছি। এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের সংসদ রেবতী ত্রিপুরা এবং আমার প্রতি এবং আমাদের রাজ্যের সভানেত্রী পাতালকানা জমাতিয়ার উপর, বিশেষ করে আমাদের বিভিন্ন পর্যায়ে রিজনাল কিছু পার্টি, বিশেষ করে তীব্রমথাও বলতে পারেন, লালমথাও বলতে পারেন, কারণ একসময় লাল পতাকা মাথায় বেঁধে সিপিএমের মিছিলেও যায়, এর আবার তীব্রমথার সময় রিসা মাথায় বেঁধে আবার ওইখানে যায়। তো এরা বিশেষ করে তাদের যে সন্ত্রাস করে বিভিন্নভাবে মূলটাকে ঘুরিয়ে দিয়ে আমাদের কার্যকর্তাদেরকে খেপিয়ে দিয়ে ওরা রাজনৈতিক ফায়দা নিতে চেষ্টা করছে। তো কিন্তু আমাদের বুদ্ধিমত্তা, আমাদের কার্যকর্তারা এখন পর্যন্ত এমন কোনো তাদের মতো হামলার মতো এটা পাল্টা এরকম এখন পর্যন্ত দেখা যায়নি। ছোটোখাটো কিছু বিষয় শুনেছি, কিছু পাল্টা হয়েছে। তো কাজেই তবু আপনাদের মাধ্যমে আমাদের দায়িত্ব এবং সুবুদ্ধি আমাদের কার্যকর্তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা অন্যান্য দলের যারা সন্ত্রাসকে হাতিয়ার করে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চাইছে এবং এই 4টি উপনির্বাচন কেন্দ্রকে ঘোলাটে করতে চাইছে, তাদের প্ররোচনায় পা না দেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি। তো কাজেই আমাদের কার্যকর্তারা খুবই সুশৃঙ্খল, কারণ বারবার আমাদের যারা যেমন রেবতী ত্রিপুরা, ওনাদেরকেও আমাদেরকে কুসুপুত লেখা দাহ করা, এটা তো আজকের নতুন কোনো ঘটনা নয়। এটা যখন আমাদের সিএ বিল 2019 সনে পাস হয়েছিল, আমি যখন সমর্থন করেছিলাম তখন রিজনাল পার্টি আমার কুশলে পুড়িয়েছিল। তো কাজে এগুলি ওদের কাজ, ওরা করছে।
ওদের পায়ের তলা মাটি নেই, ওরা বুঝতে পেরেই এইভাবে ওরা সন্ত্রাস সৃষ্টি করছে বিভিন্ন জায়গায়। তো কাজেই এবং বিশেষ করে আপনাদের যারা প্রেস মিডিয়া যারা আছেন, ইলেকট্রনিক্স, আপনাদেরকে আমি অনুরোধ করব, ইদানিংকালে দেখা গেছে যে জনতা নাকি রামপদ জমাতিকে মানে মানে ওইখানে ওদের বিরুদ্ধে মানে জনতা নাকি রাস্তাতে আটকিয়েছে, এইসব ধরনের আম জনতা নাকি আটকিয়েছে, কিন্তু এটা ঠিক নয়। সব জায়গার মধ্যে তীব্রমাত্রারই উশৃঙ্খল গ্রুপ এরা করছে, যেখানে যেখানে হয়েছে। যদিও আমাদের কার্যকর্তারা অনেক বুদ্ধিমত্তার জন্য জায়গায় জায়গায় তৎক্ষণাৎ আমরা রিটালিয়েটেড করে নাই, তবু অনেক সময় দরজের বান ভেঙে যার উপক্রম হয়। তবে তার জন্য আইনশৃঙ্খলা বজায় রাখার, কারণ আমাদের দল হিংসাতে বিশ্বাসী নয়। আমরা অন্তিম ব্যক্তিকে কীভাবে অন্য যোগাতে পারি, রুটি কাপড়ার মকান যোগাতে পারি, কীভাবে বিভিন্ন সুচিকিৎসা করা যায়, এগুলি নিয়ে আমাদের গত 1 তারিখ 30 তারিখ মে থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম চলছে। এটা জনতা সেবাহী সংগঠন, যেহেতু জনতাই জনার্দন আমরা মানি, অর্থাৎ নারায়ণ মানি, তাদেরকে সেবা করে আমাদের একমাত্র কাজ এবং করে যাচ্ছি, করে যাব। আর বিশেষ করে আমাকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার পর আমি একটু অন্য মাত্রায়, কারণ 5 বছরের কাজ আমাকে 6 মাসে করতে হবে। তো কাজেই ওইভাবে আমাদের রাজ্যকে উন্নয়নের জন্য জনজাতি দপ্তর যেহেতু আমাকে দিয়েছে, জনজাতিদেরকে শিক্ষা দীক্ষা থেকে আরম্ভ করে তাদের আর্থিক উন্নয়ন, এই দপ্তরে যা যা সার্ভিসগুলি হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস, বয়ান শিল্পে এবং কারু শিল্পে এবং সেরিকালচার, বিশেষ করে এটাও বয়ান শিল্পে বলা যেতে পারে, যেহেতু সিল্কের বিষয় আছে, এগুলি কীভাবে লাভজনক করা যায় এটাই আমি নিয়ে এখন ব্যস্ত থাকি। তবে পার্টির বিভিন্ন রকম এটা তো করতেই হয়, সরকারি তরফ থেকেও এটা গত 20টি অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির মধ্যে, যেটা 8 সাল সেবা, সুশাসন এবং গরিব কল্যাণ এই বিষয় নিয়ে, এবং যে বিভিন্ন ক্যাম্প হচ্ছিল 14টি জায়গায় আমরা 10 তারিখ পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। যেটা একদিকে ইলেকশন চলছে, সাথে সাথে ওইদিকেও আমাদের করতে হচ্ছে, যেহেতু আমাদের সব জায়গার মধ্যে সমান তালে চলছে। তো কাজেই আজকে প্রেস মিডিয়াকে আমি ধন্যবাদ জানাবো, এবং আপনাদের মাধ্যমে আরেকবার আমি বলবো যে আমাদের কার্যকর্তাদেরকে, এবং যারা আমাদের বিশেষ করে আমি মন্ত্রী হওয়ার পর মানুষ খুব খুশি, কিন্তু এটাকে বিভিন্ন জায়গায় হত্যার চক্রান্ত হচ্ছে দেখে সোসাইটি থেকে আরম্ভ করে অনেক আমাদের কার্যকর্তা বহুতভাবে রাগান্বিত এবং ক্ষুব্ধ। তবুও আপনাদের মাধ্যমে আমি তাদেরকে সবাইকে বলবো যে আপনারা বিরত থাকুন। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আগামী দিনে অনেক সুযোগ পাওয়া যাবে এগুলি, আর জনতাই তাদেরকে আগামী দিনে জবাব দেবে ভোটের মাধ্যমে। তো এই কথা বলে আমি সমাপ্ত করছি। নমস্কার। যে উপনির্বাচন চলছে, প্রক্রিয়া চলছে, কিন্তু সমগ্র দেশের যে বিভিন্ন অবস্থা সেগুলি থেকে আমরা নিজেদের নির্লিপ্ত রাখতে পারি না। আজকে একটি বিষয় নিয়ে আমাদের প্রত্যেক প্রদেশে সাংবাদিক সম্মেলনে জনগণকে অবহিত করার চেষ্টা হচ্ছে, সেটা হচ্ছে ন্যাশনাল হেরিটেজ ইস্যু। আপনারা অনেকে ইতিমধ্যে বিষয়গুলি জানেন, তবু সংক্ষেপে আমি 2-4 কথা এখানে বলছি। একটা রাজনৈতিক দল কংগ্রেস, এত পুরনো রাজনৈতিক দল, যদিও মহাত্মা গান্ধী স্বাধীনতার পরে প্রস্তাব করেছিলেন যাতে এই দলটিকে ভেঙে দেওয়া হয়, এই দলটি একটি রাজনৈতিক দল কোন কর্পোরেট সংস্থাকে লোন দিতে পারে, এটা পৃথিবীর কোথাও হয়েছে কিনা সন্দেহ আছে। আর শুধু ব্যক্তি স্বার্থে, একটি পরিবারের স্বার্থে
নকল গান্ধী এই পরিবারটির জন্য যেখানে 5,000 স্বাধীনতা সংগ্রামী এই অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড যেটা গঠন করেছিলেন, প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু 1930 সনে এটা শুরু করেন, আর 37 সন থেকে প্রকাশনা শুরু হয়। ইংরেজিতে ছিল ন্যাশনাল হেরাল্ড, আর হিন্দি প্রকাশিত হতো, হিন্দি একটা প্রকাশিত হতো নবজীবন, একটা উর্দু পত্রিকা। কিন্তু কালক্রমে সবগুলি বন্ধ হতে থাকে। 2018 সবকিছু বন্ধ, ঋণগ্রস্ত হয়ে পড়ে, 90 কোটি টাকার ঋণ। কিন্তু এই যে কোম্পানিটা 5,000 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল, 90 কোটি টাকার ঋণটা কে দিল? কংগ্রেস পার্টি দিল, একটা কর্পোরেট হাউসকে। আর এর নিয়ন্ত্রক ছিলেন মতিলাল ভোরা, যিনি আবার তৎকালীন সময়ে কংগ্রেসের কোষাধ্যক্ষ ছিলেন। এই পরিস্থিতিতে আবার নতুন একটা ইয়াং ইন্ডিয়া গঠন করা হল, যার 3 জন সদস্য এই কোম্পানির, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী আর মতিলাল ভোরা। রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধী 37% করে, 37% করে তাদের এখানে শেয়ার ছিল, আর মতিলাল ভোরা ছিল 12%। আর এই কোম্পানি গঠন পর কংগ্রেস ঋণ মুকুব করে দিল। কোম্পানিটা গঠন করা হয়েছিল 5 লক্ষ টাকা দিয়ে, গান্ধী পরিবার। কংগ্রেস যাদের প্রথম পরিবার বলে এই দেশে, 5 লক্ষ টাকা দিয়ে 5,000 কোটি টাকার সম্পত্তি হাফিজ করে দিল। এখন তারা বিগড়ে আছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী বিগড়ে আছে, কি সমন পাঠিয়েছে। সোনিয়া গান্ধী অসুস্থ, তিনি হয়তো যাবেন না, কারণ রাহুল গান্ধীর যাওয়ার কথা। এখন কংগ্রেস দেশব্যাপী সত্যাগ্রহের নাটক করছে। এই কোন সত্যাগ্রহ? সত্যকে সর্বসমক্ষে আনা প্রয়োজন। এই সত্যাগ্রহের কথা বলে মহাত্মা গান্ধীর সত্যাগ্রহকে অপমান করা হচ্ছে, সত্যকে লুকিয়ে রাখার চেষ্টা। এই রাজ্যেও কংগ্রেস আছে। কখন কি হয়েছিল পুরনো বিষয়গুলি আমরা টেনে আনছি না। এ দেশের সবচেয়ে বড় স্ক্যান্ডাল হয়ে যায় আর্থিক দুর্নীতি, পার্টিটাকে কেন্দ্র করেই হয়েছে। যাই হোক, আইনের পথে চলা প্রয়োজন। যারা ইনভেস্টিগেটিভ এজেন্সি, তদন্তকারী সংস্থা, তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া। এই কাজে বাধা দেওয়ার জন্য এখন কংগ্রেসের যারা সাংসদরা আছেন তাদের দিল্লিতে ডেকে নেওয়া হয়েছে, বিভিন্ন রাজ্যে বলা হচ্ছে সত্যাগ্রহের জন্য। এগুলি কোনোভাবেই কাম না। পাশাপাশি অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে, যারা বিভিন্ন সময় তাদের পরামর্শ দিয়ে থাকেন, সেই সমস্ত দলগুলিও খুব একটা ইতিবাচক অবস্থান নিয়ে আছেন বলে মনে হয় না।
কারণ তারাও এই বিষয়ে এখন পর্যন্ত তাদের অভিমত ব্যক্ত করেননি। তদন্তকারী সংস্থাগুলির কাজ তাদের চলতি প্রক্রিয়াকে কোনোভাবে বাধা করার চেষ্টা, এটা রাষ্ট্র স্বার্থ বিরোধী। আমরা ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটি থেকেও জনগণের কাছে আবেদন জানাবো তারা যেন সুচিন্তিত ভাবে এই বিষয়ে তারা তাদের দৃঢ় অবস্থান নিয়ে থাকে। কোন ধরনের যারা আন্দোলনের ডাক দিচ্ছেন, সত্যাগ্রহের নাটক করছেন, তাদের সম্পর্কে সতর্ক থাকেন। আমাদের এই বিষয়ে আমার বক্তব্য রাখতে ছিল। আপনাদের যদি কোনো বিষয়ে কিছু জানার ইচ্ছা থাকে, আপনাদের যদি জিজ্ঞাসা কিছু থাকে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। দুজনকে একটা প্রশ্ন আছে। গত দুদিন আগে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে, সেখানে দেখা যাচ্ছে প্রদ্যুৎ কিশোর মানিকের একটি এফিজি বা কুশপুত্তলিকাতে কিছু লোক থুতু ছেটাচ্ছেন, কিছু লোক লাথি মারছেন, এবং তাদের কিছু লোকের মাথায় যে টুপি, সেটি আপনাদের দলের টুপির সঙ্গে ম্যাচ করে কিছু পতাকা দেখা যাচ্ছে। তো এটা নিয়ে কংগ্রেস দল আজকে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে এটি খুবই নিন্দনীয় কালচার এবং এটি বিজেপি করা উচিত হয়নি। আর প্রদ্যুৎ কিশোরের পক্ষ থেকে বলা হয়েছে যে আমি ক্ষমা করে দিচ্ছি, তাদের ওরা জেনে বুঝে করেনি, এটা করা উচিত ছিল না। আপনার দলের এই বিষয়ে কি অভিমত? ওরা কারা আপনার চিনতে পেরেছেন কি? আমাদের রামপদবাবু আগেই বলেছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির অনেক কার্যকর্তার উপর জনজাতি বংশের যে সমস্ত কার্যকর্তারা আছেন, রামপদবাবু নিজে উপস্থিত আছেন, ওনার উপরেও এই ধরনের হামলা হয়েছে। স্বাভাবিকভাবে ওনার যারা সমর্থকরা আছেন, ওনার যারা ঘনিষ্ঠরা আছেন, তারা স্বাভাবিকভাবে মনোকষ্ট পাবেন। আমরা সেই বিষয়গুলি বুঝি, কারা কিভাবে করেছেন সেটা তো আমরা পরবর্তী সময় বিশ্লেষণ করে আমরা দেখেছি। আমি আর কারোর নাম নিতে চাইছি না এখানে, তারা সেই বিষয়গুলি করেছেন। তবে রাজ্যে একটা নির্বাচনী প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়া চলাকালীন সময়ে অস্থিরতা সৃষ্টি করা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের প্ররোচিত করার একটা চেষ্টা এখানে ছিল। সেটা আমরা আমাদের যে বিশ্লেষণ সেখানে ধরা পড়েছে বিষয়গুলি, এবং আমরা আমাদের কার্যকর্তাদের বার্তা দিয়েছি, সাংগঠনিকভাবে বার্তা দেওয়া হয়েছে, এবং আপনাদের মাধ্যমে আমরা জানান দিতে চাই যারা আমাদের কার্যকর্তারা সংযত থাকেন, কোনোভাবেই কারো প্ররোচনার ফাঁদে যেন পা না দেয়। এখানে অনেক বিরোধী রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধভাবে এই ধরনের অস্থিরতার সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা ছায়াজোটের কথা আগেও বলেছি, এখনো বলেছি, একটা জোট করার চেষ্টা চলছে, জোট আছে, এটা হচ্ছে ছায়াজোট, প্রকাশ্যে নেই কিন্তু আছে। তারা পরিকল্পনা মাফিক এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন, যাতে আমাদের কার্যকর্তারা প্ররোচনার ফাঁদে পা দেন। কিন্তু আমাদের কার্যকর্তাদের কাছে আমাদের বার্তা আমাদের ইতিমধ্যেই পৌঁছে গেছে, আপনাদের মাধ্যমেও জানাচ্ছি। কিংবা আমাদের কার্যকর্তা নন, সাধারণ মানুষ, আমাদের কার্যকর্তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, আমাদের নেতৃত্বের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, তাদের ভালোবাসে, এরকম যারা আছেন তারাও যাতে এই ধরনের কোন প্ররোচনার ফাঁদে পা না দেয়। আর কুশপুত্তলিকা দাও, সেটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে করে কংগ্রেস নিজেও করবে। কংগ্রেসের এই সমস্ত বলার কোন এখতিয়ারই নেই। প্রশ্নটা কুশপুত্তলিকা দাহ না, রবীন্দ্রবাবু প্রশ্ন হচ্ছে কুশপুত্তলিকাতে থুতু ছেটানো, তাতে লাথি দেওয়া যেটা দেখা যাচ্ছে। আপনি বললেন যে মানে নট টু স্টেপ ইন এ ট্র্যাপ, তো এরা কি ডিড দ্য স্টেপ ইন এ ট্র্যাপ? আমাদের কার্যকর্তা সেখানে আছেন কিনা, যে সমস্ত ছবিগুলি এসেছে
আমাদের কার্যকর্তারা সেখানে আছেন কিনা তার খতিয়ে দেখতে স্থানীয়ভাবে আমাদের যে মডেলগুলি সেখানে আছে বা স্থানীয় কার্যকর্তাদের স্থানীয় নেতৃত্বকে আমরা আমাদের তরফ থেকে বলা হয়েছে, এবং যদি এরকম ধরনের কোনো ঘটনা থেকে থাকে আমরা বিস্তারিত তথ্য পাঠাতে আমরা বলেছি, পাশাপাশি আমরা বার্তাও দিয়েছি। Sir, do you condemn this incident? না, আমরা কোনোভাবেই এই ধরনের যেখানে উত্তেজনা সৃষ্টি করতে পারে, কারণ ভাবনাকে আঘাত করতে পারে, এই ধরনের কোনো কাজকে আমরা সমর্থন করি না। এবং আপনারা দেখবেন না জাতীয় স্তরে না রাজ্য স্তরে আমাদের পার্টির তরফ থেকে এই ধরনের কোনো কার্যক্রম হয় না। যদি এই লোকগুলোকে চিহ্নিত করা যায়, আপনারা কি দলীয়ভাবে ব্যবস্থা নেবেন? দলীয়ভাবে না, তারা যদি দলের আমাদের কোনো দলের পদাধিকারী হন তাহলে ব্যবস্থা নেওয়ার বিষয় আসে। এটা আপনাদের মনে নাও হতে পারে, কেউ এটা রচনা করেছে না। এখন এগুলি তদন্ত সাপেক্ষ, আমাদের পার্টির তরফ থেকে স্থানীয় যারা কার্যকর্তা আছেন তারা তা খতিয়ে দেখছেন এবং আমাদের কাছে রিপোর্ট পাঠাবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নবেন্দবাবু, একটি প্রশ্ন। আপনারা বরাবরই বলে থাকেন যে তৃণমূল কংগ্রেসকে আপনারা আপনাদের সমকক্ষ বা প্রতিদ্বন্দ্বী কোনোটাই ভাবেন না। অন্যদিকে আজকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে বলেছেন যে বিজেপি তৃণমূলকে রীতিমতো থ্রেট হিসেবে নিচ্ছে, যে কারণে তৃণমূলের কর্মীদের উপর আক্রমণ করছে, ব্লেড ফেস্টুন পুড়িয়ে দিচ্ছে। অন্যদিকে অভিযোগ করলে নির্বাচন কমিশন বিজেপির কথায় চলছে। কি বলবেন এটা নিয়ে? উনি যদি এইভাবে ডাক্তার করেন, উনি যদি ভাবেন এখন কি করা যাবে বলুন, উনি যদি ভাবেন যে আমরা ওনাকে থ্রেট ভাবছি, এখন কি স্বপ্ন দেখতে পারেন? স্বপ্ন দেখতে তো কোনো অসুবিধা নেই, স্বপ্ন দেখতেই পারেন। তৃণমূল ত্রিপুরাতে আমাদের জন্য কোনো থ্রেট কিনা এটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ, তবে তৃণমূলের যে চরিত্র পশ্চিমবাংলায় দেখিয়েছে তাতে সাধারণ মানুষ মনে করে এদের শক্তি বৃদ্ধি হওয়াটা সাধারণ মানুষের জন্য থ্রেট। আচ্ছা, একটা বিষয় হচ্ছে রামপদবাবু বলছিলেন যে আপনাকে খুনের চেষ্টা বা এই ধরনের নির্দিষ্ট করে কি আপনারা কোনো এফআইআর করেছেন? না, এই ধরনের ঘটনা কিছু ঘটেছে, আপনারা জানেন, আপনাদের কাগজেও প্রকাশিত হয়েছে, টিভিতে দেখানো হয়েছে, ওনাকে ঘিরে ধরেছে পুলিশের, মানে আমি আর বিস্তারিত বিবরণ দিতে চাইছি না সেগুলি কি হয়েছে। পুলিশ নিয়ে নিয়েছে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে আমাদের কাছে পুলিশ নিয়ে তো দেখুন, ওনার দেহরক্ষীও ছিল, পুলিশই নিয়েছে, পুলিশ ওনাকে উদ্ধার করে এনেছেন। কিংবা এখানে আমাদের কার্যকর্তারা গিয়ে রিটালিয়েট করতে পারত, এই ধরনের কোনো মানে আমাদের কার্যকর্তারা যা সেটা আমরা চাই না। সেখানে বা পার্শ্ববর্তী এলাকাতে আমাদের কার্যকর্তারাও ছিল, আমরা চাইনি এই ধরনের কিছু ঘটনা ঘটল, কারণ স্থানীয়ভাবে আমরাও জানতে পেরেছি তারা কারা, তারা কি, তাদের পরিচয় কি, সেটা আমরা জানতে পেরেছি। নবেন্দবাবু, আপনাদের সহ সভানেত্রী পাতালকন্যা জমাতিয়ার উপরে রামপদবাবু যেখানে গেছিলেন বা দেবজ্যোতি ত্রিপুরা যেখানে গিয়ে আক্রমণের মুখে পড়েছিলেন, সেখানে পাতালকন্যা জমাতিয়ার বিরুদ্ধে বিশেষভাবে গো ব্যাক পাতালকন্যা জমাতিয়া এবং কালো পতাকা দেখানো হয়েছিল। তো এই বিষয়ে দেবজ্যোতি ত্রিপুরাকে আমরা যদি প্রশ্ন করেছিলাম, গতদিন উনি বলেছিলেন যে কারোর উপর অভিযোগ থাকলে সত্যি প্রমাণ হয় না, তো অভিযোগ একটা রয়েছে সেটা উনি স্বীকার করে নিয়েছেন। সেই অভিযোগ সম্পর্কে আপনাদের বক্তব্য কি, আপনার কি মনে হয়? অভিযোগ থাকলে অভিযোগ যেখানে জানানো দরকার সেখানে, অভিযোগ অনেকের বিরুদ্ধে থাকতে পারে, আমার বিরুদ্ধে থাকতে পারে, আপনার বিরুদ্ধে থাকতে পারে, সেটা প্রসিকিউটর তো ঘিরে ধরে, রাস্তায় ঘিরে ধরে অস্থির পরিস্থিতির সৃষ্টি করা, আঘাত করার চেষ্টা, হত্যা করার একটা প্রচেষ্টা, এগুলি কোনোভাবেই কাম্য না। অন্তত ডেমোক্রেটিক সোসাইটিতে যারা দাবি করছেন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সরকারের ক্ষমতা দখল করবেন, তারা যারা এই স্বপ্ন দেখাচ্ছেন মানুষকে, অন্তত তাদের তরফ থেকে তো এটা আশা করা যায় না। আমি সেই অভিযোগের কথা বলছিলাম, আপনার কি এই বিষয়ে কিছু অবগত আছেন? না, আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ নেই। অভিযোগ অনেকের কাছে থাকলে, আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেই অভিযোগ যথাস্থানে দায়ের করতে হবে, তদন্ত হবে। কিন্তু
সাধারণ মানুষ কতজনের অভিযোগ যারা অন ক্যামেরায় কথা বলে মানে আমাদের টিভি ভাষা যারা বাইট করি তারা বাইরে বলে যারা অভিযোগ করেছেন, যাদের কারণ অভিযোগ থাকে, যত স্থানে জানা মানে এইভাবে এখানে তো কোনোভাবেই সমর্থন করা যায় না। না, আমার প্রশ্ন হলো যে তারা বলেছে তাদের অভিযোগ হচ্ছে পাতা বন্যা জমা দিয়া বিভিন্ন সময় যে মামলা না, আপনি তার জন্য টাকা এনেছে মানুষের কাছে। এটা কি ডিজিপি যাচাই করে দেখেছে কিনা বা এটা দেখবে কি? না, যারা অভিযোগ করেছে, কেউ অভিযোগ করলে, এখন আপনি নিয়েছেন বললে কিংবা আমি নিয়েছি বললে সেটাকে পার্টি কি মন প্রয়োজন বোধ করে নাকি? পার্টির প্রয়োজন বোধ করে না। এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখার জন্য এটা জানাতে হবে উপযুক্ত স্থানে, তখন প্রয়োজন পড়লে পার্টি ব্যবস্থা নেবে। মনে হয় তদন্তের স্বার্থে যদি প্রয়োজন হয়, যে বিষয়ে কেউ অভিযোগ দায়ের করেনি সেখানে অভিযোগ কিসের? অভিযোগ থাকলে তো অভিযোগ দায়ের করতে হবে, যথাস্থানে দায়ের করতে হবে। এই ধরনের কিছু আছে বলে আমাদের জানা নেই। सर मेरा एक सवाल था हिंदी में जवाब उसको मेरे लिए अच्छा है सर। ये एक नैरेटिव सेट किया जा रहा है कि जो अभी जो सीएम बने हैं वो कुछ महीने के लिए सीएम बने, अपोजिशन से भी है और बोला जा रहा है कि कुछ ही महीने के लिए बने, नेक्स्ट इलेक्शन में ही इज नॉट द फेस। आपका क्या रिएक्शन, आपके पार्टी का क्या? कौन मुख्यमंत्री बनेगा कौन नहीं बनेगा, ये हमारे पार्टी के नेता और जो विधायक बन के आएंगे, चुन के आएंगे, वो लोग करेंगे। जो ये बात बोल रहे हैं उनके ऊपर निर्भर नहीं करता, ये पार्टी के अंदरूनी विषय है और उसके ऊपर पार्टी के विधायक दल के मत के अनुसार और हमारे जो सर्व नेतृत्व है उनके मत के अनुसार सिद्धांत लिया जाएगा। वो तो ऑलरेडी सीएम है ही, हाँ, नेक्स्ट इलेक्शन हु इज द फेस, ही इज नॉट द फेस, ऐसा एक नैरेटिव सेट किया है। जो नैरेटिव सेट कर रहे हैं उनको करने दीजिए, इससे हमको कोई लेना देना नहीं है। বিজেপি সরকারের 8 বছরের প্রতি কেন্দ্রে সেই পরিবেশে আপনি ফিলিপে অনেক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। 8 বছরের যে প্রতি বিভিন্ন ক্ষেত্রে প্রচার মিছিল দেখা গিয়েছে, সবকিছু দাম তো কংগ্রেসেরই, 70 বছর অনেক কিছু করেছে তারা। আর এখন যাচ্ছে সব তো বিজেপি করছে, তারা ডাস্টবিনগুলো আছে। তো ওনাকে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল, সব যদি কংগ্রেসের হয়ে থাকে তিনি বিজেপিতে এসেছিলেন কেন? বিজেপি আবার নাকি এনেছে কেন, গ্রহণ করেছে কেন? আমরা তো সবকা সাথ সবকা বিকাশ, আপনি আসতে পারেন, সবকা বিশ্বাস আপনি আসতে পারেন চাইলে, আপনাকেও স্বাগত জানানো হবে। এমন স্বাগত কি মানিক সরকারকে জানানো হয়েছে? তা উনি আসতে চাইলে, উনি তো এরকম অভিপ্রায় ব্যক্ত করেননি। উনি আসতেই পারেন ভ্রমণের জন্য, এটা পলিটিক্যাল ট্যুরিজম। আসুন, স্বাগত আপনাকে। আমার একটা প্রশ্ন ছিল, গত দুদিন ধরে বিজেপি কার্যকর্তাদের পেজে থেকে একটা কথা শোনা যাচ্ছে যে আজকে নাকি স্টেট প্রেসিডেন্ট ডিক্লেয়ার হবে, এটা নিয়ে আপনি কি বলতে চাইছেন? আমাদের এই সমস্ত বিষয়ে এখনো জানা নেই, আমাদের কাছে নেই। অন্তত ভারতীয় জনতা পার্টির যে সোশ্যাল মিডিয়ার পেজ আছে সেখান থেকে হয়েছে বলেও আমার জানা নেই। তবে যারা অনেকেরা সমর্থকরা আছেন আমাদের, তাদের অভিপ্রায় তারা ব্যক্ত করেন, সেটা আপনারা জানেন যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, খুব ভালোভাবে ট্র্যাক করা যান, এটা করতে পারেন। স্যার, আমার একটা কোশ্চেন। 23 জুন নির্বাচন, আপনি দলের প্রবক্তা, এই আগামী নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশ হবে বলে ইতিমধ্যে কয়েক জায়গায় বলেছেন। আপনি কি মনে করেন যা বলেছেন তা হবে, সম্ভব হবে, আত্মবিশ্বাসী? অন্তত আমাদের কার্যকর্তাদের এই বার্তা দেওয়া আছে, যারা তারা মানুষ যাতে ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন, রাজ্যের গণতন্ত্র সুনিশ্চিত করার জন্য যা যা করা দরকার সবটাই যেন তারা করেন। কিন্তু সঙ্গে সঙ্গে তো আমার প্রশ্ন তুলছে যে বিগত পৌর নিগম বা নগর শক্তি নির্বাচনে ছাপ্পা ভোটের অসম্ভব অভিযোগ রয়েছে, এগুলোর কিছু হয়নি। অভিযোগ থাকতেই পারে, অভিযোগ এগুলি আবার আমরা বলে দিতে পারি, অভিযোগ আবার করবেন যারা পরাজয়ের গ্লানি সহ্য করতে পারেন না। আমাদের জয় পরাজয় সবসময় এটা মিথ্যে? না, অবশ্যই মিথ্যে, আমরা তৎকালীন সময় বলেছি।
নবেন্দ্রবাবু, আপনাদের পার্টি এখন শাসন ক্ষমতায় রয়েছে দুটো দলের জোটে, আর একটি অংশ আইপিএফটি রয়েছে। তো গত বেশ কয়েকটি নির্বাচনে আইপিএফটির পারফরমেন্স নিয়ে দলের পক্ষে অনেক প্রশ্ন তোলা হয়েছে, এবং তাদের পারফরমেন্স করে ভালো ছিল না, এটা নিয়ে মূল কথা। তো ইদানিং যে রিজিনাল পার্টিটি, যেটা নিয়ে এতগুলো আলোচনা করলেন আপনারা, পিঁপড়া মাথা, তাদের দল তৈরি করার কয়েক মাসের মধ্যে তারা এডিসি নির্বাচনে সাফল্য পেয়েছেন, এবং সেখানেও সাফল্যের পিছনে আপনারাই বলেছিলেন তাই অনেকটাই আপনাদের শরিক দল, যাদের পারফরমেন্স ততটা ভালো না, আপনাদের পারফরমেন্স তুলনামূলক অনেকটাই ভালো ছিল। আগামী নির্বাচনে কি শরিক পরিবর্তন করার কোনো চিন্তা ভাবনা আছে? আমরা 7টি কেন্দ্রেই কাজ করছি, আমাদের কার্যকর্তারা 7টি কেন্দ্রেই কাজ করছেন, এবং সর্বত্রই, এবং বিশেষ করে আপনি যেটা বলছেন জনজাতি অংশের মানুষ যেখানে বেশি থাকে সেখানে জনজাতি অংশের মানুষ ভারতীয় জনতা পার্টির মধ্যেই তাদের আশার আলো দেখছেন, আমাদের প্রতি তাদের আস্থা রয়েছে। এর অনেক কারণও রয়েছে। সম্প্রতি ভোটের ফলাফল তো অন্য কথা বলছে। সম্প্রতি ভোটের এডিসি ভোটে আমাদের কিন্তু ফলাফল খারাপ হয়েছে বলতে আমার মোটেও খারাপ হয়নি, আমাদের যথেষ্ট ভালো হয়েছে। এবং আপনি নিজেও বলেছেন যে শরিক দলের জন্য 200 এরকম হয়েছে, তারা একটি আসনও দখল করতে পারেনি, কিন্তু আমাদের ফলাফল কোথাও খারাপ হয়নি। তাহলে কি শরিক দলকে ড্রপ করে আপনারা একাই লড়বেন? সেটা পরিস্থিতি বলবে। না না, আগামী দিনের পরিস্থিতি কি হয়, আমরা কাউকের সঙ্গে জোট করবো কি করবো না সেটা সময় ঠিক হবে। এখন তো অনেকটা বাকি আছে, আপাতত আমরা উপনির্বাচনে লড়ছি, আর নির্বাচনের লড়াইটা আমাদের মুখ্য কাজ নয়। আমাদের আপাতত বলেছেন যে সেবাই সংগঠন সর্বত্র আমাদের কার্যকর্তাদের মানে এই বার্তা যে দেওয়া হয়েছে সংযোজন থাকার জন্য, এর পাশাপাশি এইটাও বলা হয়েছে এখন আপাতত কাজ এটাই, সেবাই সংগঠন সেবা কাজ চালিয়ে যাওয়ার জন্য। ভাইটাল ইস্যু যে 6 মাসে আমাকে কাজ শেষ করতে হবে, এর আগের মাসে কি কাজ হয়নি? আপনারা জানেন এর আগে দপ্তরটা কাজের হাতে ছিল, ওরা কি কাজ করেনি? সেটা তো গ্রাম বাংলার পরিস্থিতি বলছে, করেনি গ্রাম বাংলার পরিস্থিতি বলছে, এবং সেই জায়গায় রামভদ্রের দায়িত্ব করেই আপনারা দেখছেন তিনি কত জায়গায় ঘুরছেন, রাজ্যের কোনো প্রান্তে তিনি বাদ রাখছেন না। স্বাভাবিকভাবেই আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের যে নীতিগত অবস্থান তার প্রতিফলন তো ঘটবেই। সবাইকে ধন্যবাদ, নমস্কার। নমস্কার।